দল বেঁধে পাখির ওড়াউড়ি ও লাল কাঁকড়ার ছুটোছুটি আছে সমুদ্রের স্বচ্ছ জলরাশি আর ঝাউবন। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। প্রকৃতির অপার এ সৌন্দর্যের দেখা মিলবে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা পটুয়াখালীর দ্বীপ চরহেয়ার ও সোনারচরে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পিছিয়ে নয়নাভিরাম সৌন্দর্যের এ দ্বীপগুলো। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। রং বেরঙের অতিথি পাখির উড়াউড়ি, বালিহাঁস, গাংচিল ও সাদা বকের কিচিরমিচির শব্দে মুখর সৈকত, আর বিস্তীর্ণ সৈকতে লাল কাঁকড়ার ছোটাছুটি, একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি, টুপ করে গর্তে ঢুকে পড়া, আবার গর্ত থেকে বের হয়ে দৌড় দেয়া। ৮ পা বিশিষ্ট লাল কাঁকড়াদের অবাধ বিচরণ সৈকতকে করে তুলেছে রঙিন। প্রকৃতির এমন চোখ জুড়ানো অপার সৌন্দর্যের দেখা মিলবে পটুয়াখালীর চরহেয়ার, সোনারচর ও চর বিজয় দ্বীপে। স্বচ্ছ জল গড়িয়ে পড়া সমুদ্র সৈকত থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। বিস্তীর্ণ বনাঞ্চলে আছে সারি সারি ঝাউবন, যেখানে তাঁবু টাঙিয়ে অবকাশ যাপন করেন দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটকরা। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এ দ্বীপগুলো ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেবে। রাঙ্গামালী উপজেলায় যে এত সুন্দর একটি বিচ আছে সেটা আমাদের অজানা ছিল আর কি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আমাদের। যদিও আমরা কাছাকাছি বাসা আমাদের পটুয়াখালীর ভিতরে, কিন্তু তারপর এগুলো আমাদের দেখা হয় না। তো এসে আমার খুবই ভালো লাগছে, ফ্যামিলির সাথে আসছি। মন ভালো করার একটা জায়গা। আমরা যারা ঘুরতে পছন্দ করি, আমরা যারা বিনোদন পছন্দ করি, আপনারা এখানে আসবেন, ফ্যামিলি মেম্বারকে নিয়ে ভ্রমণ করবেন, নিঃসন্দেহে সিকিউরভাবে ভ্রমণ করতে পারবেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সরকারিভাবে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ভবিষ্যতে সেখানে যাতায়াতের জন্য আমরা সরকারিভাবে কোনো যানবাহন বা ওয়াটার বোর্ডের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ট্যুরিস্ট বোট ও স্পিড বোটে সরাসরি যাওয়া যাবে দ্বীপগুলোতে। ঢাকা থেকে লঞ্চ যোগে পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলা, এরপর সেখান থেকে ট্রলার বা স্পিড বোটে সহজেই পৌঁছানো যাবে দ্বীপে। অতিথি পাখির কলকাকলি আর লাল কাঁকড়ার অবাধ বিচরণ সহ প্রকৃতির অপার সৌন্দর্যকে কেন্দ্র করে এই দ্বীপগুলো ঘিরে রয়েছে নানান সম্ভাবনা। সরকারিভাবে পরিকল্পিত উন্নয়ন করা গেলে এই দ্বীপ থেকে আয় হতে পারে কোটি কোটি টাকার রাজস্ব। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সময় সংবাদে আরও থাকছে, নিপা ভাইরাসে 2 জনের মৃত্যু, দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত 5, তথ্য আইসিডিডিআরবি। মাদারীপুরে রমজানের শুরুতেই তরমুজ, আনারস সহ মৌসুমি ফলের চাহিদা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে দামও। আমদানি কম আর পরিবহন খরচ বেশি হওয়ায় দাম বেড়েছে বলে দাবি আড়তদারদের। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মাদারীপুরের মোস্তফাপুরের ফলের আড়ত, সারি সারি তরমুজ, বাঙ্গি, আনারসহ মৌসুমি ফল, কাকডাকা ভোর থেকে শুরু হয় কেনাবেচা। বরিশাল, যশোর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার পাইকাররা আসেন এখানে ফল কিনতে। যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় দিন দিন বেশ জনপ্রিয় হচ্ছে এই আড়ত। রমজানে ফলের কদরও রয়েছে বেশ, কয়েকদিনের ব্যবধানে দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ পাইকাররা। আমদানি কম আর পরিবহনে খরচ বেশি হওয়ায় দাম বেড়েছে বলে দাবি আড়তদারদের। আগে যে পরিমাণ আমদানি ছিল তার থেকে পাইকারের আমদানি বেশি, এর জন্য দাম বাড়ছে, মালের চাপ একটু কমছে। 6 হিসাবে ব্যস্ত হয়, আবার পিস হিসাবে আমাকে ব্যস্ত হয়, কেজি হিসাবে বেচলে সমস্যা, মোবিল কোট আছে। অবশ্য বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কেউ যদি কোনো রকম সিন্ডিকেট করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। মোস্তফাপুরের অর্ধশত আড়তে প্রতিদিন কোটি টাকার ফল কেনাবেচা হয়। চাষিদের শতকরা 6 টাকা ও পাইকারদের শতকরা 2 টাকা খাজনা দিতে হয় আড়তদারদের। ঢাকা বরিশাল মহাসড়কের কোল ঘেঁষে গড়ে উঠেছে মোস্তফাপুর ফলের আড়ত। দুর্ঘটনা রোধে আড়তের পাশে সার্বক্ষণিক ট্রাফিক ব্যবস্থা রাখার জোর দাবি জানিয়েছেন শ্রমিক, কর্মচারী, পাইকার ও আড়তদাররা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। চট্টগ্রামে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে যৌথ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। সকালে খাতুনগঞ্জে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বাজারে কারসাজি ও সিন্ডিকেট ভাঙতে এ অভিযান চলবে বলে জানিয়েছেন সিটি মেয়র ও জেলা প্রশাসক।
অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। রমজানে সিন্ডিকেট ও বাজার কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করছে ব্যবসায়ীরা। এমন অভিযোগে সোমবার সকালে বাজার যাচাই ও নিয়ন্ত্রণে মেয়র এবং জেলা প্রশাসক যৌথভাবে অভিযানে নামে চট্টগ্রামের খাতুনগঞ্জে। এই সময় ব্যবসায়ীদের সতর্ক করেন সিটি মেয়র। জানান, বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশন। কোথায় তেল তারা রেখেছে এবং সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু আইনের গতিতে চলবে এবং আমরা অবশ্যই অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করে রেখেছি। আগামীকাল আমরা তাদের সাথে বসে তাদেরকে আমরা বলবো যাতে তারা সহনীয় পর্যায়ে নিয়ে আসে। অভিযানে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 17,000 টাকা। জেলা প্রশাসক জানান, রমজান জুড়ে 21টি সার্কেলের 400 স্পটে চলবে অভিযান। আমরা একটা কশনারি ক্যাম্পেইন চালাচ্ছি, কালকে তাদের সঙ্গে বসবো। যদি তারা বাজারে তেল না ছাড়ে তাহলে আমরা পরের দিন থেকে আমরা আইনগত ব্যবস্থায় যাব। রমজান উপলক্ষে এক সপ্তাহে 45টির বেশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজান উপলক্ষে বিশেষ মূল্যে রাজধানীর বিভিন্ন স্থানে ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এলাকা ভিত্তিক ট্রাকে করে ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে পণ্য। ন্যায্য মূল্যের এই বিক্রি কার্যক্রম চলছে সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত, চলবে রমজান মাস জুড়ে। রমজান উপলক্ষে দেশের অন্যতম ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ তাদের উৎপাদিত পণ্য ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ মূল্যে বিক্রয় করছে। শহর জুড়ে 20 থেকে 25টি স্থানে ট্রাকে করে ভ্রাম্যমাণ দোকানে পরিচালিত হচ্ছে বিশেষ মূল্যের এই পণ্য বিক্রি সেবা। তালিকায় রয়েছে ভোজ্য তেল, চিনি, ছোলা, মুড়ি থেকে শুরু করে প্রতিষ্ঠানের বাজারজাত করা সকল পণ্য। রমজান উপলক্ষে এসব পণ্য মিলছে প্যাকেটের গায়ে লেখা দামের চেয়ে কমে। এরা বিক্রি করছে আপনার 172, ঠিক আছে, বাজার হয়তো আপনার 85 টাকা কি 90 টাকা নেবে। যাচাই করি নাই, আমি যতদূর জানি আমার কাছে ইনভয়েস প্রাইসে রাখছে। ক্রেতারা বলছেন, বাজার কিংবা মহল্লার দোকানে নির্ধারিত মূল্যের থেকেও অতিরিক্ত দাম রাখে। তাই সিটি গ্রুপের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। 3-4 টাকা যদি কম হয় তাহলে এটা আসে কোত্থেকে বলেন? এটা তো একটা সাশ্রয় হচ্ছে। কার্যক্রমটা খুব ভালো দিক আমি দেখতেছি। এরকম যদি সব জায়গায় হয় তাহলে আমাদের সাধারণ মানুষ যারা আছে ওদের জন্য ভালো হয়। বিক্রি কার্যক্রম শুরুর দিন থেকেই ক্রেতাদের চাহিদা অনেক বেশি বলে জানালেন সিটি গ্রুপ কর্তৃপক্ষ। মার্কেটের রেট থেকে আমরা কিছুটা কম দামে, কোম্পানির পক্ষ থেকে কিছুটা কম দামে আমরা জনগণের সেবার জন্য কিছুটা কম দামে দিচ্ছি। এজন্য জনগণ আমাদের গাড়ি থেকে পণ্য নিয়ে যাচ্ছে। 19টা প্রোডাক্ট আমরা ন্যায্য মূল্যে ভোক্তাদের জন্য দিব। ন্যায্য মূল্যে বলতে আমরা দোকানদার যেই দামে ডিস্ট্রিবিউটার থেকে কিনে ওই দামে দিব। এখানে দোকানদারের মাঝখানে যে মার্জিনটা আছে এই মার্জিনটা সরাসরি ভোক্তা পাবে। বিশেষ মূল্যের এই পণ্য বিক্রি কার্যক্রম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীর অন্যান্য বন্দরের বিপরীতে তুলনামূলক ভাড়া কম হওয়ায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ খালি কন্টেনার রাখার ডিপোতে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বন্দর এবং 21টি প্রাইভেট আইসিটিতে বর্তমানে 65,000-এর বেশি খালি কন্টেনার পড়ে আছে। পণ্য আমদানির চেয়ে রফতানি কমে যাওয়ায় খালি কন্টেনারের জট বাড়ছে বলে দাবি মেইনলাইন অপারেটরের। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের 21টি প্রাইভেট আইসিডি বর্তমানে পণ্যভর্তি কন্টেনারের পরিবর্তে খালি কন্টেনারে পরিপূর্ণ হয়ে আছে। জানুয়ারি মাসে 51,781টির বিপরীতে ফেব্রুয়ারি মাসে খালি কন্টেনারের অবস্থান বেড়ে 60,854তে এসে দাঁড়িয়েছে। অফডকগুলোতে 20 ফুট সাইজের একটি কন্টেনারে একদিন রাখার ভাড়া 100 এবং 40 ফুট সাইজের কন্টেনার রাখার ভাড়া 200 টাকা। অথচ পৃথিবীর উন্নত বন্দরগুলোতে এই হার কয়েক গুণ বেশি। খালি কন্টেনার বাড়ার একটা অন্যতম কারণ হতে পারে রমজান মাসকে সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানির পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং ডেলিভারির পর এই খালি কন্টেনারগুলো ডিপোগুলোতে গিয়ে জমা হচ্ছে। খালি কন্টেনার স্তূপ জমায় অফডকের মতো একই পরিস্থিতি চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক সময়ে 2,500 থেকে 3,000 খালি কন্টেনার থাকলেও বর্তমানে রয়েছে 4,540টি কন্টেনার। এর মধ্যে জেসিবিতে 1,871টি এবং এনসিডিতে 2,669টি কন্টেনার রয়েছে। তবে খালি কন্টেনার জট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা। বিদেশি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এইসব খালি কন্টেনার জাহাজযোগে পৃথিবীর বিভিন্ন বন্দরে পাঠানোর সুযোগ রয়েছে। এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট বেশি,
তো সে কারণেই সবসময় আমাদের কিছু এমটি কন্টেনার জমে এবং কিছু কিছু এমটি কন্টেনার অনেক সময় আমরা এক্সপোর্টও করি। চট্টগ্রাম বন্দর কিংবা বেসরকারি অফডকগুলোকে খালি কন্টেনার রাখার ডিপো হিসেবে ব্যবহারের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে মেইন লাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। সাম্প্রতিক সময়ে রফতানির তুলনায় আমদানি কয়েক গুণ বেড়ে যাওয়ায় খালি কন্টেনারের জট সৃষ্টি হচ্ছে বলে দাবি তাদের। অবশ্য চট্টগ্রাম বন্দরে 20 ফুট সাইজের জন্য 6 এবং 40 ফুট সাইজের কন্টেনার ভাড়া $12 রাখা হয়। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল পোর্টে কিন্তু এমটি কন্টেনার রাখার জন্য ফ্রি ডেজ থাকে, চিটাগং বন্দরে কিন্তু কোনো ফ্রি ডেজ নাই। সো চিটাগং পোর্ট কিন্তু এক্সপেন্সিভ একটা পোর্ট। বছরে চট্টগ্রাম বন্দর 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে আমদানি করা পণ্য নিয়ে যেসব কন্টেনার আসে সেগুলো আবার রফতানি পণ্য বোঝা করে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে মেইন লাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বেসরকারি 21টি অফডকে বর্তমানে 65,000-এর বেশি খালি কন্টেনারের অবস্থান রয়েছে, যা সাম্প্রতিক সময়ে খালি কন্টেনারের মজুদের রেকর্ড। এইসব কন্টেনার কেন চট্টগ্রাম বন্দর এবং অফডকে পাঠানো হচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। অভিযোগ উঠেছে আন্তর্জাতিকভাবে খালি কন্টেনারের ডাম্পিং হচ্ছে চট্টগ্রাম। আবার কেউ বা বলছে আগামীতে রফতানি বাড়তে পারে, তাই খালি কন্টেনার বাংলাদেশে আনা হচ্ছে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইসিডিডিআর। এদিকে দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত এবং ঢাকায় 5 জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইসিডিআরবি। সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয় 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই তথ্য মিলেছে। সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশি স্ট্রেন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগ হতে পারে। এই স্ট্রেন 2019 সালে কম্বোডিয়া ও চীনে দেখা যায়। আইসিডিডিআরবি আরও জানিয়েছে বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার প্রজনন পরিস্থিতি তৈরি করে। এ কারণে মশাবাহিত অনেক রোগ হয়। এবার জিকা ভাইরাসও শনাক্ত হলো। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে আজিজনগর এলাকার স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় ডাকাত দল। টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। রোববার সকালে ভজনপুর এলাকায় একটি ট্রাক থেকে ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যে ওই দিনই একটি বাস থেকে আরও 4 জনকে আটক করা হয়। 25 ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের বাস ডাকাতিতেও চক্রটি জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদে আরও থাকছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ালো বিসিবি। 2027 পর্যন্ত কোচদের রাখার ইঙ্গিত। শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। দেশে বন্য প্রাণী পাচার থামছেই না। সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে সুন্দরবনে হরিণ শিকারের সংখ্যা। শুধু হরিণ নয়, প্রতি বছর দেশে 4000-এর বেশি বন্যপ্রাণী শিকার বা পাচার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিরোধে দরকার সংশ্লিষ্ট দফতরগুলোর আরও সক্রিয় ভূমিকা। মাহমুদ হাসানের সহায়তায় আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। অপরূপ সুন্দরবনের গভীরে ছুটে বেড়াচ্ছে চিত্রা হরিণ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের 2023 সালের গবেষণা তথ্য বলছে সুন্দরবনে হরিণ, বানর, শূকর সহ 5 ধরনের বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। তবে আশঙ্কার কথা, সাম্প্রতিক সময়ে বেড়েছে হরিণ শিকার বা পাচারও। সুন্দরবনের ভেতরে ফাঁদ দিয়ে হরিণ শিকার এখন অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হরিণ মরিং থাকে কি করে? হরিণ তো আপনারা চোরসা চোরে শিকার করে নিয়ে যায়। 1 চোরে 10টা 12টা 5টা 7টা এরকম ধরিয়ে নৌকো ভরিয়া ট্রলার ভরিয়া জোয়ার দিত। গড়ে প্রতি বছর 4000-এরও বেশি বন্যপ্রাণী পাচার বা শিকার হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ 35% বিভিন্ন প্রজাতির পাখি আর 28% স্তন্যপায়ী প্রাণী। এই স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সবথেকে বেশি পাচার বা শিকার হয় সুন্দরবনের হরিণ। বিশেষজ্ঞরা বলছেন বাঘের খাদ্য হিসেবে বিবেচিত হরিণ শিকার এখনই প্রতিরোধ করা না গেলে সুন্দরবনের খাদ্য শৃঙ্খল নষ্ট হবে, যা পুরো সুন্দরবনের ইকোসিস্টেমের উপর প্রভাব ফেলবে। হরিণের নিধন যদি এভাবে চলতে থাকে তাহলে খাদ্য শৃঙ্খলে একটা বড় ধরনের আঘাত আসবে এবং সেটা বাঘের খাদ্য যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এক ধরনের
স্থবিরতা দেখা দিতে পারে। গেল এক বছরে হরিণ শিকার বা পাচারের ঘটনায় 136 জন আসামি হলেও গ্রেফতার হয়েছে মাত্র 32 জন। বনের সংলগ্ন লোকালয় সংলগ্ন এলাকায় আমরা ফুড পেট্রোলিং প্লাস আমাদের গোয়েন্দা নজরদারিটা বৃদ্ধি করেছি। সুন্দরবনে প্রায় 375 প্রজাতির বন্য প্রাণী রয়েছে। এর মধ্যে 300 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ ও 8 প্রজাতির উভচর প্রাণী রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ভরাডুবির পরও বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি। বর্তমান দায়িত্বে থাকা কোচদেরই 2027 বিশ্বকাপ পর্যন্ত রাখার ইঙ্গিত দিয়েছে বিসিবি। আজ পরিচালনা পর্ষদের সভা শেষে জানান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। কেন্দ্রীয় চুক্তিতে মুশফিক মাহমুদুল্লাহ থাকছেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি বিসিবি। এদিকে শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম রেখেছে ক্রিকেট বোর্ড। আমরা যে 100 জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে স্যালারি দেওয়া হয় সেটার লিস্টটাকে রিনিউ করার জন্য সিলেক্টর প্যানেল আমাদের যাদের দিয়েছি সেটার অ্যাপ্রুভ করা হয়েছে। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। স্যালারি বেড়েছে, ম্যাচ ফিজও বেড়েছে, দুটোতেই বেড়েছে। এবং আমরা বাড়ানোর ক্ষেত্রে দেখে একটা জিনিস চেষ্টা করেছি যে টেস্ট ক্রিকেট শুধু যারা খেলে তাদের বাড়ানোটা অন্যদের তুলনায় রিলেটিভলি একটু বেশি। আমরা জাতীয় দলটা ভালো করা মানেই সবকিছু ঠিক থাকা। কোচ নেওয়া হোক, আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সব দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে। চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল লাইন আপ। সেমিফাইনালে কোন 4 দল খেলবে তা আগেই নিশ্চিত ছিল, তবে প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে ভারত নিউজিল্যান্ড ম্যাচের পর। নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে টিম ইন্ডিয়া। প্রথম সেমিফাইনালে রোহিত শর্মার দল মুখোমুখি হবে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। কাল দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর দ্বিতীয় সেমিফাইনালে বি গ্রুপের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা লড়বে অপর গ্রুপের রানার্স আপ নিউজিল্যান্ডের বিপক্ষে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল। বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা, সব দলের মতামত নিয়ে জুলাই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন। এবং প্রাথমিকের 6,500 শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আশায় আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।